স্বাগত জানাচ্ছি টিভিসি নিজের নিয়মিত আয়োজন রিগাল ফার্নিচার নিবেদিত সমাধান সূত্রে। আমি ইরশাদ জাহান উর্মি আপনাদের সাথে আছি। এই অনুষ্ঠানে আমরা সপ্তাহের 5 দিন নারীদের নানান সমস্যা আর তার সমাধান নিয়ে কথা বলি। এর ধারাবাহিকতায় প্রতি বুধবার আমরা কথা বলি লাইফস্টাইল নিয়ে। আজ কথা বলবো পয়লা বৈশাখের পোশাক এই বিষয়ে। আমরাই বলবো না, আপনারাও বলবেন। স্ক্রিনে দেখানো ফোন নম্বরে ফোন করে যোগ দিতে পারেন আপনিও। আপনার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আজ আমাদের সাথে আছেন ফ্যাশন ডিজাইনার ফাইজা ফারিয়া আহমেদ। আপনাকে স্বাগত ফাইজা ফারিয়া আহমেদ। পয়লা বৈশাখের খুব বেশি দিন আর বাকি নেই। আজকে 3 তারিখ, 14 তারিখ আসতে খুব বেশি দিন দেরি নেই। কারণ আমার মনে হলো যে পোশাকটা নিয়ে কথা বলি। বেশ কয়েকটা বিষয় আসলে মাথায় ঘুরছিল যে আমরা এখন অনলাইন ভিত্তিক যে বুটিকগুলো দেখতে পাই বা ব্যবসাগুলো দেখতে পাই, একটা সময় শুধুই লাল সাদা পরার চল ছিল পোশাকের ক্ষেত্রে। সেখান থেকে বের হয়েছে গত কয়েক বছর ধরে বিভিন্ন রং পরা হচ্ছে। এই বিভিন্ন রং পরাটাকে কিভাবে দেখেন আসলে প্রথমে সেটা জানতে চাই। আর লাল সাদা পরার যে একটা ইতিহাস আছে সেটাও যদি একটু বলেন। ধন্যবাদ উর্মি। লাল সাদার ইতিহাসে ঘাটতে গেলে আমাদের রিজিয়নে মানে বাংলাদেশের একেবারে পহেলা বৈশাখের পিওর হিস্ট্রি আসলে আমাদের এককভাবে আসলে নাই। মুঘল আমলে ওই খাজনা সংক্রান্ত জটিলতা থেকে তাদেরকে সম্রাট আকবরের সময় থেকে একটা ইয়ারলি ফিস্ট থেকে আসলে অনেকে বলে হালখাতার যে লাল খাতা সেটা থেকে ওটার একটা ইনফ্লুয়েন্স আসলে আছে। ওরকম একটা সময় থেকে হওয়ার কারণে হিন্দু ধর্মটার একটা বড় ইম্প্যাক্ট আসলে ছিল, মানে এই রংটাকে বাছাই করবার সময়ে বা ঢুকে গেছে যেভাবে রংটা। কিন্তু পয়লা বৈশাখের প্রচলন যদি আমি বলি সেটা তো আকবরের, সম্রাট আকবরের, রাইট, মানে ওই খাজনা দেবার কারণে তারা একটা প্রপারলি একটা ইয়ারলি ফিস্ট করতেন। ওই ফিস্টটাকে পরে একটা ক্যালেন্ডার দেখে একটা ডেট অনুযায়ী যে তাহলে আমরা ফিস্টটা এমন করি না কেন যেটা হতে পারে যে প্রত্যেক বছর ওইটাকে আমরা বছরের হিসাবটা ওরা রাখবে এভাবে আসলে। কারণ অন্যান্য আরবিক ক্যালেন্ডার ইত্যাদি থেকে তারা দেখছিল সেটা তাদের জন্য কমফোর্টেবল হচ্ছে না। তখন একটা বাংলা মাস ধরে সেটা শুরু হয় ওই ফসলের সাথে একটা হিসাব রাখার ব্যাপার। ওই সময় যেটা ছিল যে থান কাপড়ের প্রচলন হাইয়েস্ট ছিল। সাদা থান সবচেয়ে বেশি বানানো সহজ ছিল এবং ভায়াবল ছিল। তো ফেস্টিভ্যালকে যখন এটার সাথে ইনকর্পোরেট করা হতো তখন ভাবতো যে সাদার সাথে যে কোনো একটা রঙের পাড় জুড়ে দেওয়া যায় কিনা। মাঙ্গলিক হিসেবে তখন বা ফেস্টিভ হিসেবে লাল রংটাকে ব্রাইডাল কালার লাল ছিল এবং রেগুলার বিধবা বলেন এবং ওই সময় থান কাপড় সবচেয়ে ইজি টু গেট হওয়ার কারণে ওই দুটোকে মিক্স অ্যান্ড ম্যাচ করে লাল পাড়কে জুড়ে দেওয়া হয়। সো সাদা শাড়ি লাল পাড় তখন থেকে শুরু হয় যে কোনো একটা ফেস্টিভ্যাল বা নিরপেক্ষ একটা ফ্যাশন হিসাবে আর কি। তো ওভাবে সাদা লাল কিন্তু শুরু হয়েছে, মানে শুধু পয়লা বৈশাখ না, যে কোনো রকমের উৎসবেই লাল সাদার একটা ছিল এই রিজিয়নে। তো ওইটার যেই চল শুরু হয়েছিল সেটা আলটিমেটলি আমরা যখন যুদ্ধের পরে হোক আস্তে আস্তে মানে সেই ছায়ানট থেকে যখন সূর্যোদয়ের সময় গান হয় সেইটার থেকে আমরা আর বের হইনি। এবং ডেফিনেটলি বের না হবার যথেষ্ট কারণ ছিল। মানুষ কখন বিভিন্ন পরিবর্তন ঘটে যখন সেটাতে তার অন্যান্য আশঙ্কা দেখে যে এটা ভালো লাগছে না বা এটা ম্যাচ করছে না। আলটিমেটলি আমাদের ওয়েদার, আমাদের জিওগ্রাফিক্যাল কনটেক্সট, আমাদের ওই সময়ের কোনটা আরাম হতে পারে, কোনটা তার জন্য এই একটা ফেস্টিভ্যালকে ঘিরে মোটামুটি প্রাসঙ্গিক হতে পারে, এই সবগুলো জায়গাতেই লাল সাদা কিন্তু মানে ভেরি মাচ রেলিভেন্ট। এবং শান্তিনিকেতনী একটা ধারাও কিন্তু শান্তিনিকেতনেও যখন মানে পয়লা বৈশাখের নববর্ষের উৎসব হয় সেখানেও লাল সাদা পরার চল আমরা দেখতে পাই। তো এটা হচ্ছে সোফার আমাদের ঘাটাঘাটি করে এইটুকু হিস্ট্রি আমাদের আছে। আর একটা আপনি যেটা বলছিলেন যে অনলাইনে আমরা অন্যান্য রং দেখি না, তারপর একটু আসি যে অন্যান্য রঙে আমরা যখন গেলাম গত 10 বা 12 বছর ধরে আমরা দেখতে পাচ্ছি যে পয়লা বৈশাখে ফেস্টিভ মুড যেহেতু আমরা বলছি যে একেবারেই উৎসব, সেই কারণে বিভিন্ন রং, এখানে গোলাপি, ম্যাজেন্টা, হলুদ, সবুজ, নীল, এই রংগুলোও লাল সাদার সঙ্গে সঙ্গে এগুলোকে পুশ করা হয় বা সেটা আসলে ওই মার্কেট তো নতুন জিনিস দেবার একটা সবসময় একটা তার ইন্টেনশন থাকে, ক্লায়েন্টকে নতুন কিছু দেয় এবং ক্লায়েন্টও খোঁজে যে সবার থেকে আলাদা হতে পারি আমি কোনটা পরিধান করে, এই ধরনের কিন্তু একটা কেমিস্ট্রি থাকে। তো ওসব জায়গা থেকে আলটিমেটলি দেখা যায় সাদা লাল থেকে বেরিয়ে, তো সাদা লালের ভেতরে আপনি এখন যখন অনেক ধরনের অপশন তৈরি করতে যাবেন তখন ফ্যাব্রিকে তৈরি করতে, আচ্ছা সাদা লাল জামদানিতে, আচ্ছা সাদা লাল বেনারসিতে, সাদা লাল টাঙ্গাইলে, এগুলো পর্ব পার হয়ে এসে তখন মার্কেট মনে করলো ঠিক আছে সাদা লালে তো আমার মোটামুটি সব শেষ, তখন অন্য অন্য রং ঢুকতে থাকে। বাট উজ্জ্বল রঙের কিন্তু একটা
প্রভাব থাকে যে নীল পরবো, সবুজ পরবো, কমলা পরবো। সো কোনোভাবেই কেউ বিষণ্ণ রং বা ধূসর রংগুলো বৈশাখের জন্য পিক কখনো করেননি। তো কিন্তু আমরা ফোরকাস্ট করি যে ওগুলোও ঢুকবে এখন, কারণ মানুষ তো নতুনের খোঁজ করতে করতে আপনার পৃথিবীতে যা এক্সিস্ট করে সেগুলোর ভিতরেই তো আপনার বিচরণ ঘটবে, তো সেখানেও নতুনত্ব আসবে নিশ্চয়ই। হ্যাঁ হ্যাঁ, সেটাই, মানে ফ্যাশন দুনিয়ার তো আসলে এটাই রীতি যে নতুন নতুন সার্চ করবে, কিন্তু সেই সাথে আমরা যেহেতু আসলে সবসময় ঐতিহ্যের কথা বলি, সেইটা মাথায় রাখার বিষয়টা আসলে কতখানি, মানে আমি বলতে চাচ্ছি যে বেশ কতগুলো অনলাইন পেজ আমি ঘেটে দেখলাম যে তারা বলছেন যে লাল সাদার বোরিং রং থেকে আপনারা বের হয়ে আসেন এবং বের হয়ে এসে এই রংগুলো পরেন, বলার পরে তারা হয়তো কালো এবং কালোর মধ্যে সোনালী বা কালোর মধ্যে রূপালী, এগুলো তো একেবারেই আসলে আমাদের ওয়েদারের সঙ্গে, ওই সময়টা যারা আসলে পয়লা বৈশাখে বাইরে বের হয়, সারাদিন ঘোরাঘুরি করে অথবা বাড়িতেও থাকে, প্রচণ্ড তীব্র তাপ থাকে, গরম থাকে, হয়তো একটু সেজে গুজে বাসাতেই থাকে, সেই সময় কি আসলে কালো রংটা খুব উপযোগী? মানে আমি বলতে চাচ্ছি এই রংগুলো বা ধূসর রংগুলো কতখানি উপযোগী? অ্যাজ এ ডিজাইনার ব্যক্তিগত কমেন্ট করতে গেলে দুটো জায়গায় আসলেই দ্বিমত আছে, এবং আমি ব্যক্তিগতভাবে বলবো যে বৈশাখ তো এক ধরনের রিচুয়াল, এটা আমাদের, তাই না? মানে এটা একটা কালচারাল বড় রিচুয়াল যেটা অনেক যুগ ধরে হয়ে আসছে। এই জিনিসগুলোকে আপনি যত ঐতিহ্যের সাথে রাখবেন তত সেইটা এস্থেটিক্যালি কিন্তু স্ট্রং। মানে এটা একেবারে আমার পার্সোনাল কমেন্ট, যে সাদা লাল এই দুটোকে রেখে আপনি আর কোন জায়গায় ভ্যালুয়েট করবেন যে মার্কেট এক্সপ্লোর করতে পারবেন? কারণ ব্যবসায়িক চিন্তা করে আপনি আসলে একটা রিচুয়ালকে কিন্তু পুরো বিনষ্ট করে বলতে পারেন না যে আমি নতুন অফার করছি, এবং যে কাস্টমার কিনবে তারও কোনো দোষ আমি বলবো না, সে নতুন পাচ্ছে। তো আমরা যারা অফার করছি তাদের তো একটা বড় রেসপন্সিবিলিটি আসলে বর্তায়। সেই জায়গা থেকে বলবো যে আমি আসলে বৈশাখে এসে সবার থেকে আলাদা হবার জন্য আমি কালো আর সোনালী কোনো দায়িত্বপূর্ণ জায়গা থেকে আসলে অফার করছি কিনা এখানে কিন্তু সন্দেহ আছে। এবং শুধু রিচুয়াল কেন, এটার সঙ্গে তো আসলে অনেক রাজনীতিও জড়িত। মানে পহেলা বৈশাখ পালন করা যাবে কি যাবে না এটা নিয়ে কথা হচ্ছে। তো সেই সময়ে যখন এসে একজন কেউ একটা খুব ফ্যাকাশে রঙের কিছু একটা পরবেন, মানে জীবনের কোনো কিছুই তো পলিটিক্সের বাইরে না, ফলে এটাই বা কেন থাকবে? আমরা বোধহয় খুব ভারী কথাবার্তা বলে ফেলছি, আমরা একটু আসলে মানে পয়লা বৈশাখের পোশাকেই থাকতে চাই। এবং এবারকার ট্রেন্ড যদি একটু বলেন, কি দেখছেন, কেমন দেখছেন বাজারে, কোন ধরনের মানে দেশীয় বুটিক সবগুলো কি কি করছেন? বৈশাখকে ঘিরে লোকাল ফ্যাব্রিক তো সবসময় বেশ এগিয়ে থাকে এই সময়টা। সবাই আমাদের টাঙ্গাইলের তাঁত বলেন যে আমদানি বেনারসি, মানে আমরা ট্রেডিশনালি আমরা ইম্পোর্টেড জিনিস থেকে মোটামুটি দূরে থাকবার চেষ্টা করি। তো এবারও বাজারে সেটা আছে, কিন্তু একটা নতুন ট্রেন্ড চালু হয়েছে যে ঈদের আগে যেমন বেশ অনেক ধরনের মেলা হয়, বৈশাখের আগেও এরকম মেলার একটা প্রচলন আগে ছিল, কিন্তু এবার বা গত বছর এই 2-3 বছর ধরে দেখা যাচ্ছে ওই মেলাগুলো সামহাউ ইনফ্লুয়েন্স করছে ইম্পোর্টেড রেড অ্যান্ড হোয়াইট জিনিসকে প্রমোট করবার। কিন্তু আমরা তো দেখি বেশিরভাগই বলে বৈশাখী মেলা, রাইট, কিন্তু সেখানে ইন্ডিয়ান পোশাক দেখতে পাই, পাকিস্তানি সালোয়ার কামিজ দেখতে পাই। দুঃখ দিয়েই আপনার এই প্রশ্নের উত্তর শুরু করলাম যে আমরা জানি যে এই সময়টা আমরা অনেক লোকাল ফ্যাব্রিক তাঁতিরা ভরপুর কাজ করেন গত 6 মাস ধরে, যে বৈশাখের কাজ, সেটা হয়তোবা এখন পর্যন্ত তাঁতিদেরকে নিরাশ করবার জায়গায় মেলাগুলো যায়নি। কিন্তু এটা একটা আশঙ্কার বাণী কিন্তু, যে এটা 5-7 বছরে আবার এমন না চলে যায়, না হয়ে যায় যে আমরা তাঁতিরা আসলে বসে আছে যে আর টাঙ্গাইলের তাঁত কেউ পড়ছে না, যে আমদানি আর কেউ পড়ছে না, সবাই ইন্ডিয়ান পড়ছে। তো আমরা মানুষ বেশি হবার কারণে আশপাশের দেশগুলো তো এটা একটা তাদের জন্য ভালো মার্কেট, তো এই মার্কেটটা আমরা কতটুকু আসতে দেব সেইটা একটা প্রশ্ন থাকছে। আর ট্রেন্ড যদি বলেন, সাদা লালের সাথে কিছু কনফিউজিং জিনিস ঢুকছে, কিন্তু ডমিনেট করবে স্টিল সাদা এবং লাল, এবারও ডমিনেট করবে স্টিল, এবং লালে পাড় থাকবে চওড়া, আঁচলে কাজ হচ্ছে, এবার ব্লাউজ নিয়ে অনেক কাজ হচ্ছে, মানে এডিশনাল জিনিসপত্র। আগে যেটা হতো যে শাড়ি প্রাধান্য সাবজেক্টের সাথে সাথে অন্যান্য জিনিসগুলো কমে আসছে, এখন প্রত্যেকটা জিনিসের প্রায়োরিটি কিন্তু অলমোস্ট সমান। মানে কেউ জুয়েলারি, কেউ তার মুখের সাজ, মানে
তার প্রত্যেকটা আলাদা আলাদা করে সবগুলোইতেই প্রায়োরিটি পাচ্ছে। সো এবার ট্রেন্ডে সাদা লালকে ঘিরে আপনার হেয়ারস্টাইল থেকে শুরু করে আপনার গয়না, আপনার জুতো, আপনার চুড়ি, জুয়েলারি, ইচ অ্যান্ড এভরিথিং আসলে আলাদাভাবে আমি বিষয়গুলো নিয়ে আস্তে আস্তে একটু ডিটেলসে কথা বলবো। তার আগে যদি একটু বলেন যে যেই ফেব্রিকটার কথা আমরা বলছি যে দেশি ফেব্রিক এবং তাঁত আমরা এই সময় বেশি প্রেফার করি এবং সেটা আরামদায়ক, যেমন একইভাবে দেশীয় কাপড় পরা হচ্ছে, সেটিও একটা ব্যাপার। কিন্তু আবার ওই যে কিছুটা একই রকম হয়ে যাওয়ার অথবা একঘেয়ে হয়ে যাওয়ার এক ধরনের আশঙ্কা থেকে যায়। সেখান থেকে কি অন্য কোনো ফেব্রিক যেটা একই সাথে আরামদায়ক আবার একই সাথে দেশীয়, এরকম কিছু চিন্তা করছেন কিনা আপনারা বা করা যায় কিনা? ফ্যাব্রিকের ক্ষেত্রে অলরেডি এসছে এরকম কিছু, যেমন আমরা তাঁত যেটা বলি, তাঁতটা নতুন শাড়ি সবাই পরতে চায় বৈশাখকে ঘিরে। তো সেখানে সুতাতে আসলে একসময় মানে যেটা স্টার্ট মার যেটা দেয়া হতো, এখন সেটা মুক্ত শাড়ি বেশি প্রেফার করছে, মানে নরম আর কি। তো ওই মার না দেওয়ার কারণে শাড়িগুলো নরম থাকছে, সেইটা একটা অভিজ্ঞতার মধ্যে দিয়ে যাচ্ছি আমরা। সেটাকে ফলো করতে যে দেখা যাচ্ছে যে লিলেন স্টাইলের অনেক ধরনের সুতো বাজারে আসছে এবং লোকালিও সেটা কিছু 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 তাঁত করছে। যারা ওই যে কপি করতে চাচ্ছে তারা সেটার কোয়ালিটি রাখতে পারছে না, সেটা তো একটা আমাদের রেগুলার সমস্যা আছে। কিন্তু আমাদের ভিসকস বলে এক ধরনের সুতা দিয়ে কাজ হচ্ছে। তো ফ্যাব্রিকেও আমাদের লোকালি কিন্তু তাঁতিদের ভেতরও অনেক ধরনের সুতার প্রচলন এখন দেখা যাচ্ছে। কিন্তু আরামের ক্ষেত্রে বলবো যে কটনের মার্কেট এখনো কেউ নিতে পারে নাই। এবারও যদি বলেন মার্কেটে আপনার হাইয়েস্ট সেলে কিন্তু স্টিল কটন থাকবে, তাঁতি আছে। তার সাথে সাথে নানা ধরনের মানুষ তো যে ঈদের মতো রাতে বিকাল আলাদা আলাদা ভাগ করে, সেসব জায়গায় দেখা যায় তখন অন্যান্য, বা এখন তো অনেকদিন ধরেও প্রোগ্রাম হয়, আগে হয় মানে বৈশাখের আগে, হ্যাঁ মানে বৈশাখের আগে হয়তো বেড়াতে গেল, বা বৈশাখের পরে আবার চৈত্র সংক্রান্তি হয়, বৈশাখের পরে। আমি এই বিষয়গুলো নিয়ে আবারও ফিরবো, চৈত্র সংক্রান্তির বিষয়টাও একটু নিশ্চয়ই কথা বলবো, একটা বিরতির পর ফিরে আসছি। কথা বলছি আজ বৈশাখের পোশাক পরিকল্পনা এই বিষয়ে ফ্যাশন ডিজাইনার ফায়েজা ফারিয়া আহমেদ আছেন আমাদের সাথে। আপনারা দেখছেন রিগাল ফার্নিচার নিবেদিত সমাধান সূত্র। ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। দেখছেন রিগাল ফার্নিচার নিবেদিত সমাধান সূত্র। কথা বলছি আজ পহেলা বৈশাখের পোশাক নিয়ে, সাথে আছেন ফ্যাশন ডিজাইনার ফায়েজা ফারিয়া আহমেদ। বলছিলাম আমরা যে শুধু পহেলা বৈশাখ না, বেশ কয়েকটা অনুষ্ঠানই আসলে অনেকে মানে যুক্ত হয় বা বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডে যুক্ত হয় এবং ভিন্ন ভিন্ন পোশাক বা ভিন্ন ভিন্ন শাড়ি তারা পরতে চান, নারীরা এবং পুরুষেরাও। যেই প্রচুর কালারফুল পাঞ্জাবি কিন্তু আমরা পয়লা বৈশাখে দেখতে পাই। বিশেষ করে আমার তো মনে হয় শাড়ির থেকেও পুরুষদের পাঞ্জাবি বেশি আকর্ষণীয় লাগে আমার কাছে। চৈত্র সংক্রান্তির বিষয়টা একটু আসছিলাম, ওই দিনে অনেকে কিন্তু লাল সাদা পরেন না, একটু হলুদ বা সবুজ অথবা একেবারে ধানি রং যদি বলি, অথবা একটু ম্যাট হলুদ, যেটা সোনালী হলুদ, সেরকম রঙগুলো পরেন। সেক্ষেত্রে আপনি যদি এরকম যদি হয় যে কেউ কিনতে চান একের অধিক শাড়ি, সেই ক্ষেত্রে আপনাদের অফার কি? চৈত্র সংক্রান্তিকে পিওরলি ঘিরে যে কোনো রেঞ্জ তৈরি করে বা আমি করেছি এরকম হয়নি। কিন্তু আপনি যেটা বললেন যে পরের দিন যেহেতু সাদা লালের একটা মানে উদ্দেশ্য থাকে পড়বে, তার আগের দিন তার থেকে আলাদা কোনো একটা রং পিক করতে চায়, তো সেই ক্ষেত্রে সবুজ, গেরুয়া এবং নীল, এই তিনটা বেশ দেখা যায়। আপনার গেরুয়া রংটাই বেশি পড়তে দেখা যায়। এটার খুব একটা কোনো স্ট্রং হিস্টোরিক্যাল বেজ আছে সেটা নাই, খুবই র্যান্ডম পার্সোনাল চয়েস থেকে মানুষ সেটা পিক করে। আমাদের অফার থাকে, আমরা বলতে চাই যদি সুযোগ থাকে, এবং আমরা আমাদের আউটলেটগুলো থেকেও এটা প্রমোট করতে চাই। সেই চৈত্র সংক্রান্তিকে ঘিরে ভীষণ আরামদায়ক সুতি, একদম পিওর কটন, খুব চিকন পারলে থান, এই ধরনের কোনো জিনিস অফার করতে। চৈত্র সংক্রান্তিতে কিন্তু আমাদের খাবার দাবারও যেন আমরা তেতো খেতে চাই, মানে ওইটা সিজনটা একটা হচ্ছে, আপনি একটা সিজন থেকে আরেকটা সিজনে পাড়ি দিচ্ছেন এবং এই সিজনটাকে আমরা ধরে নেই পজিটিভ তো একটা আছে যে আপনার নতুন বছর আসছে, আবার রোগ শোকও হয়, যার কারণে রোগ শোকের মাস ধরা হয়, তিতা খাওয়ার একটা ব্যাপার থাকে। তো এই সবকিছু বিবেচনায় কিন্তু চৈত্র সংক্রান্তি শব্দটার সাথে কোনোভাবেই জমকালো কোনো জিনিস রেলিভেন্ট না। তো মার্কেট
মার্কেটগুলোও দেখা যায় যে চৈত্র সংক্রান্তিকে আলাদাভাবে অফার না করলেও খুবই মানে যে কেউ যদি হালকা চালের কারণ যেহেতু টাক। জিনিসটাই খুব লিমিটেড ভাবে হয়, জি। মানে খুবই সীমিত ভাবে হয়, Right. হয়তো কোথাও একটু গানের অনুষ্ঠান হয় বা Right. কোথাও একটু পালা গান হয়, এরকম হয়, ফলে সেক্ষেত্রে এরকম আরেকটা Fashion বিষয় টাও যদি থাকে একটু সীমিত। বলেন আমাকে যে এই তো গেল পোশাকের বিষয়টা, আমরা বেশ কয়েকটা বুঝলাম যে লাল সাদা ট্রেন্ডই এবারও থাকছে, তার সাথে অন্য রং যেরকম যুক্ত হয় সেরকম যুক্ত হবে। কখনো কখনো একটা বিষয় দেখা যায় যে এক বছর খুব জমকালো বিভিন্ন রং পরা হয়, আবার পরের বছরটা একদমই মানে আমরা ফ্যাশন হাউসগুলো যদি ফলো করি, আরেক বছর আবার একেবারে খুবই সাধারণ লাল সাদা বা রূপালী সাদা এরকম, রূপালী লাল এরকম বিষয় দিয়ে চলে, সেই ধারাবাহিকতায় হয়তো এবার হবে। আপনি কি একটু আমাকে বলবেন যে গয়নার বিষয়টা যদি একটু আসি, যে নারীরা তো গয়না পরতে পছন্দই করেন, পুরুষেরাও কিন্তু আজকাল গয়না পরেন, রুদ্রাক্ষের মালা পরেন বা পাঞ্জাবির সাথে উত্তরীয় পরেন। গয়নার বিষয়টা নিয়ে যদি একটু কথা বলি, যে শাড়ির মতো বা পোশাকের মতো গয়নাও তো একইভাবে আরামদায়ক হওয়াটা এই সময় জরুরি। মানে আমি খুব পাথরের একটা গয়না পরে তো রোদের মধ্যে বের হতে পারবো না। না, গয়নাতেও এখন নানা ধরনের ভ্যারাইটি দেখা যাচ্ছে। আরামের কথা যেটা বললেন, বৈশাখের সকাল থেকে বিকেল নাগাদ আমরা জানি যে আমরা মোটামুটি বেশ ঘরমাক্ত পরিবেশে আমাদের ফ্যাশনটাকে সামলে নিতে হবে। তো সেটাকে কনসিডার করে গয়না একটু কম হচ্ছে, কারণ বৈশাখকে ঘিরে আমাদের সাজেশন থাকে যে গলায় যদি একটু অ্যাভয়েড করা যায় ভারী জিনিস অ্যাটলিস্ট বিকেল নাগাদ, কারণ যথেষ্ট গরম থাকে এবং সেটা আরামদায়ক না। পরলে একটু ঝোলানো কিছু, লম্বা হ্যাঁ, কিছু। লম্বা কিছু। কিন্তু এখন দেখা যাচ্ছে ফ্যাব্রিক, ব্রাস, উডেন, লেদার, সব ধরনের একেবারে সকল ধরনের মানে এক্সপেরিমেন্ট যা যাতে করা সম্ভব এবং সবই সমানভাবে মার্কেট অফার করছে। নারকেলের ছোবড়া থেকে হচ্ছে, হ্যাঁ, পাতলা কাঠ recycle দিয়ে অনেক হচ্ছে। জিনিস হচ্ছে। এই ধরনের জায়গায় পার্সোনাল চয়েসকে এক্সপ্লোর করা অনেক ইজি হচ্ছে, মানে সে যেটা চাচ্ছে সেটাই সে পেয়ে যাচ্ছে। কিন্তু মার্কেটের এস্থেটিক্যাল জায়গা যদি বলি, আমাদের ওয়েদার যদি বলি, এবং আমাদের একটা স্পেশালাইজড মতামতের জায়গা যদি কমেন্ট করবার অপশন থাকে, সে জায়গা থেকে আইডিয়াটা হচ্ছে অনেক বেশি আমরা ফ্লোরাল থাকতে পারলে বৈশাখকে অনেক নান্দনিক লাগে। আপনি খোপায় এই পরিমাণ বেলি পড়তে পারেন যে আপনার প্রয়োজন হবে না গলায় হয়তো আর কিছু পরার, ছোট ঝুমকো দিয়ে কানে আপনি পার করতে পারবেন। কিন্তু আমরা একটু অস্থির মার্কেটে আছি এখন, মানে এত ধরনের জিনিস যে আপনাকে লোভ সংবরণ করাটা খুব ডিফিকাল্ট হচ্ছে। মনে হচ্ছে কানে, গলায়, মাথায়, টিকলি আমি সব নেব। এই অস্থিরতাটা আসলে যে নিচ্ছে তার দোষ নাই। আমার মনে হচ্ছে আমরা যারা ডিজাইনাররা আছি, যারা মিডিয়া থেকে এই জিনিসগুলোকে অনেক ধরনের অফার করেন যে আপনি কি করতে পারেন, যেমন আমরাই তো এখন বসেছি যে এক ধরনের ফোন কলস আসতে পারে যে আমি কি করব। তো মার্কেট এখন এত ধরনের জিনিস অফার করছে যে মানুষ আর জিজ্ঞেস করবার বা কোনো স্পেশালাইজ জায়গা থেকে কোনো প্রেসক্রিপশন আর নিতে চাচ্ছে না। এই জায়গাটা আমার কাছে মনে হয় যে আরেকটু গোছানো হলে, যখন আমরা বৈশাখের চিত্রটা ওভারঅল দেখব, সেটা আরেকটু কম অস্থির হতো এবং আরেকটু বেশি নান্দনিক হতে পারতো। একই সাথে আমি আবারও যদি একটু ঐতিহ্যেই ফিরে যাই, আসলেই তো আমাদের ঐতিহ্যের সাথে, বা যদি আমি একেবারে বলি যে আমাদের ওয়েদারের সাথে খুব ভারী কোনো একটা পাথরের গয়না বা খুব ভারী কোনো একটা মেটালের কিছু, তো সেটা তো ক্যারি করাও মানে কষ্টকর একটা ব্যাপার। তো সেই জায়গায় আপনি মানে আমি একটু থামাচ্ছি, বোধহয় একজন দর্শক আমাদের সঙ্গে যুক্ত হতে চান। দর্শক, আপনি নাম বলে প্রশ্নটা করতে পারেন। হ্যালো দর্শক, আপনি ফোন কথা বলতে পারেন, আমরা শুনছি। হ্যালো, আপনি প্রশ্নটি করুন, আমরা শুনছি আপনাকে। বুঝতে পারছি না, বোধহয় সংযোগ কোনো কারণে বিচ্ছিন্ন হয়ে গেছে। তো যেখানে ছিলাম আমরা, যে সেই ক্ষেত্রে যেই গয়নাগুলির কথা বলছেন যে এত ধরনের এক্সপেরিমেন্ট হচ্ছে, সেগুলোকে আসলে তো আমরা কাউকে বলে দিতে পারি না যে আপনি এইটাই পরবেন বা এটা পরবেন না, কিন্তু গাইডলাইন যেটা বলছি যে আমরা তো আমাদের মতো করে বলতে পারি। সেক্ষেত্রে আসলে আপনি কোন কোন ধরনের গয়না কথা বলবেন আর কি? হ্যাঁ, মানে সাজেশন দিতে গেলেও যেটা হয়, তখন আমার ব্যক্তিগত রুচিরই সেখানে আবার একটা প্রভাব চলে আসে। কিন্তু জেনারেলাইজ করে বলতে চাই
চাই আমরা এই পরিমাণ চারিদিকের বা অন্যান্য দেশের সব মিলিয়ে আমরা জাতিগতভাবে সব নেবার যে টেন্ডেন্সি, সেটা হওয়ার কারণে আমরা ট্রেডিশন থেকে দূরে সরে যাই। আপনি যেটা বললেন ওই পয়েন্টটা নিয়ে কথা বলতে আসলে বৈশাখে বিশেষ করে ভালো লাগে, যে কোনোভাবেই আমরা চাই না আমাদের ঐতিহ্য থেকে দূরে অবস্থান করে কোনো একটা ফ্যাশনকে মানে ইয়ে থাকে না যে আমি কোন জায়গা থেকে এসেছি, কোন জায়গায় আছি, এবং এই জায়গায় আমার জন্য সবচাইতে এস্থেটিক্যালি কোনটা সবচেয়ে বেশি স্ট্রং হবে। এই বোধটা কিন্তু আপনি জোর করে জাগ্রত করতে পারবেন না, কিন্তু এটা আপনাকে কিভাবে দিবে আপনার আশপাশ, আপনার ট্রেন্ড, আপনি যা নিয়ে কথা বলছেন, আপনার ম্যাস মিডিয়া, আপনার ম্যাগাজিন যেটা ঘাটবে। আমরাও ছোটবেলায় দেখেছি যে ম্যাগাজিন আমরা দেখি এবারের বৈশাখে কি আসবে, তখন সেটা খুবই লিমিটেড ছিল। অবভিয়াসলি সেটা এখন বেড়েছে, কিন্তু সেটা বাড়ানোর ফলে যদি খুবই কনফিউজিং কোনো একটা জিনিস হয়ে যায়, তার মানে আমরা একটা কনফিউজিং সময় এখন আছি। তো ওই জায়গা থেকে তখন আপনি দেখবেন আমরা বৈশাখে আমরা 10 বছর আগে নিউজ পেপারে একটা ছবি যখন আসবে আর এখন যে আসবে, অনেক অস্থির চিত্র কিন্তু এখন আপনি তখন একটা গোছানো একটা ব্যাপার থাকতো, একটা ব্যাপার ছিল যে ঠিক আছে। এখন যেহেতু মার্কেটটাও বেড়েছে এবং আমরা যেহেতু পৃথিবীর বিভিন্ন মানে বিশ্বের বিভিন্ন দেশের বিভিন্ন ফ্যাশন দেখার সুযোগ পাচ্ছি, তার ফলে হয়তো মিক্স। হ্যাঁ, কিন্তু ওই একই বিষয় আমি আপনার কাছে আবারও জানতে চাইবো যে ফিউশন করা, বা এটা তো আসলে ফ্যাশনেরই একটা ধারা। আমি শুধুমাত্রই লাল সাদা পরবো, শুধুমাত্রই এই একই ধরনের কাপড় পরবো, যারা ফ্যাশন সচেতন তারা তো আসলে এটা গ্রহণ করবেন না। কিন্তু একই সঙ্গে ঐতিহ্যকে মিক্স করে এবং নিজেদের ওয়েদারকে সঙ্গে রেখে কিভাবে ফ্যাশনটা করা যায়। আবার একটা বিরতির সময় পৌঁছে গেছি, ফিরে এসে কথা বলছি। রিগাল ফার্নিচার নিবেদিত সমাধান শুধু একটা বিরতি, আবারও সঙ্গে থাকুন, ফিরছি বিরতির পর। স্বাগত আবারও রিগাল ফার্নিচার নিবেদিত সমাধান সূত্রে। কথা বলছি পহেলা বৈশাখের পোশাক নিয়ে, সঙ্গে আছেন ফায়জা ফারিয়া আহমেদ। ফায়জা ফারিয়া আহমেদ এই মুহূর্তে গণভবনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বঙ্গবন্ধু শিল্প নগরীর আনুষ্ঠানিক উদ্বোধনীতে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা সরাসরি সেখানে যাচ্ছি। কারোর কাছে হাত পেতে চলবে না, তার সম্মানের সাথে চলবে। ভিক্ষুক জাতির কোনো ইজ্জত থাকে না, কাজে কোনোদিন ভিক্ষা করে চলবে না। একটা আত্মমর্যাদা বোধ নিয়ে দেশের মানুষ এগিয়ে যাবে। মানুষের ভিতরে সেই আত্মবিশ্বাসটা তিনি জাগ্রত করেছিলেন। একটা বিধ্বস্ত অর্থনীতি, যেখানে একটা টাকা রিজার্ভ মানি নাই, কোনো গোলায় খাদ্য নাই, খাদ্যের অভাব, তারপরে এরকম একটা বিধ্বস্ত অবস্থায় তিনি যাত্রা শুরু করেও একটা স্বাধীন রাষ্ট্র পরিচালনার যা যা প্রয়োজন সবই তিনি করে গিয়েছিলেন। আজকে আমরা যখন রাষ্ট্র পরিচালনা করি, আমরা যখন কাজ করতে যাই, দেখি যেখানে যে কাজটাই আমরা করি না কেন তার ভিত্তিটা কিন্তু ওই মাত্র 3.5 বছরের মধ্যেই তিনি তৈরি করে দিয়ে গেছেন। আমাদের দুর্ভাগ্য যে 75 15ই আগস্ট জাতির পিতাকে হত্যার পর সেই অগ্রযাত্রাটা থেমে গিয়েছিল। 21 বছর পর যখন আওয়ামী লীগ সরকার আসে, প্রথমে এসেই কিন্তু আমরা আমাদের অর্থনৈতিক যে নীতিমালা এবং সেটাকে অনুসরণ করে আমরা বেসরকারি খাতটাকে কিন্তু উন্মুক্ত করে দিয়েছিলাম। এবং আওয়ামী লীগ সরকার আসার পরে আজকে আমাদের এতগুলি টেলিভিশন, ব্যাংক, বিমা, আমাদের বিদ্যুৎ থেকে শুরু করে শিল্পায়ন, এমনকি হেলিকপ্টার সার্ভিস থেকে শুরু করে বিমান, সব ক্ষেত্রগুলি আমি বেসরকারি খাতে উন্মুক্ত করে দিই। কারণ শুধু সরকার একা করবে না, সকলেই এগিয়ে আসবে এবং সকলের প্রচেষ্টায় বাংলাদেশ এগিয়ে যাবে। সেই সাথে বিদেশি বিনিয়োগ যাতে আসে তার প্রচেষ্টা করা, এবং নতুন নতুন সে সময় ইপিজেড করা ছিল এবং নতুন অনেকগুলি ইপিজেডও আমি নতুন করে দিয়েছিলাম। তখন থেকে একটা চিন্তা ছিল যে আমাদের শিল্পায়ন, এবং যেটা জাতির পিতা শুরু করেছিলেন যে বিসিক শিল্প নগরী, অর্থাৎ ক্ষুদ্র মাঝারি শিল্পের জন্য প্রতি জেলা আলাদা জায়গা করে তিনি এই বিসিক শিল্প নগরী গড়ে তোলেন, এবং সেখানে মানে যারা কাজ করবে তাদেরকে ট্রেনিংয়েরও ব্যবস্থা করে দেন। বিটাকের মাধ্যমে ট্রেনিংটা দেওয়া শুরু করেন। আমরা সেটা আরও ব্যাপকভাবে আরও বিস্তারিতভাবে করার জন্য বিভিন্ন পরিকল্পনা নিই। তাছাড়া বাংলাদেশের অন্যান্য সমস্যাগুলির সমাধান করি। 5 বছর মাত্র সরকারি ছিলাম। বিদ্যুৎ উৎপাদন 1600 মেগাওয়াট পেয়েছিলাম, সেখান থেকে প্রায় 4500 মেগাওয়াট, 4300 মেগাওয়াটে উন্নীত করতে সক্ষম হয়েছিলাম। আর অনেকগুলি নতুন বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের পদক্ষেপ নিয়েছিলাম, সেটা সরকারি বেসরকারি মিলে। আমাদের সাক্ষরতার হার বাড়িয়েছিলাম, অর্থনীতিও অগ্রযাত্রা শুরু হয়েছিল, মানুষের ভিতরে একটা আস্থা ফিরে এসেছিল। তবে 5 বছর খুব অল্প সময়
এরপর সরকার আসতে পারলাম না। যাই হোক, এরপরে 7 বছর পরে 8 বছর পরে আবার সরকার গঠন করার সুযোগ পেলাম 2008-এর নির্বাচনে জয়ী হয়ে 2009-এ। 2009 থেকে এ পর্যন্ত অর্থাৎ একটানা আমরা প্রায় 1 দশক রাষ্ট্রীয় ক্ষমতায় থাকার ফলে আমাদের যে পরিকল্পনা ছিল অর্থনৈতিকভাবে উন্নয়নের অগ্রযাত্রা, সেখানে আমরা অনেক দূর এগিয়ে গেছি এবং সেটা অর্জন করতে পেরেছি। আর সেটা সেই লক্ষ্য নিয়েই আমরা সিদ্ধান্ত নিলাম যে আমাদের জমির স্বল্পতা আছে, আমার খাদ্য উৎপাদন করতে হবে, আমার কৃষি জমি বাঁচাতে হবে, আবার পাশাপাশি শিল্পায়ন একান্তভাবে প্রয়োজন। শিল্পায়ন ছাড়া কখনো একটা দেশ উন্নত হয় না। আমাদের অর্থনীতি কৃষি নির্ভর, কিন্তু সেই কৃষি নির্ভর অর্থনীতি, কৃষি আমাদের প্রয়োজন, কিন্তু সেই সাথে সাথে আমাদের শিল্পায়নও প্রয়োজন। আর সেই কথা চিন্তা করেই আমরা সিদ্ধান্ত নিলাম যে আমরা সারা বাংলাদেশে 100টা বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলব, যেখানে দেশি বিদেশি সব ধরনের বিনিয়োগ হবে এবং সেই বিনিয়োগগুলি অঞ্চল ভিত্তিক হবে। অর্থাৎ শিল্পায়নটা কোথায় হবে, কিভাবে হবে, সেই জায়গা আমরা ঠিক করে দেব। যত্রতত্র আমার কৃষি জমি নষ্ট হবে না, অন্তত 3 ফসলের জমি সেগুলি নষ্ট হবে না। আমরা গবেষণা করে করে আমাদের খাদ্য উৎপাদন বাড়ানো শুরু করেছি, কারণ মানুষের সবথেকে মৌলিক চাহিদার মধ্যে খাদ্যটা হচ্ছে সবথেকে বড় চাহিদা। কাজে বাংলাদেশকে আমাদের ক্ষুধামুক্ত করতে হবে, দারিদ্র্যমুক্ত করতে হবে, খাদ্য উৎপাদন আমাদের বাড়াতে হবে। পাশাপাশি আমাদের দেশটা যে কোনো সময় প্রাকৃতিক দুর্যোগ হয়, এই প্রাকৃতিক দুর্যোগ অনেক সময় আমাদের অনেক সময় ফসল নষ্ট হয়, তাহলে আমার এই দুর্যোগকালীন সময়ে আমার খাদ্য মজুদের ব্যবস্থাও করতে হবে, আবার আমার যেন কারো কাছে হাত পাতে না হয়, আমরা যেন নিজেরা মর্যাদা নিয়ে থাকতে হবে, সেদিকেও দৃষ্টি দিতে হবে। সেই লক্ষ্য নিয়েই আমাদের এই পরিকল্পনা যে 100টা অর্থনৈতিক অঞ্চল করে দেওয়া এবং সেখানে আমাদের দেশি বিদেশি বা প্রবাসী যারাই আসবেন তারাই যেন বিনিয়োগ করতে পারে সেই সুযোগটাও সৃষ্টি করে দেওয়া। আর সেদিকে লক্ষ্য রেখেই আমাদের এই অর্থনীতি আমরা পরিচালনা করেছি বলে আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ এখন অর্থনৈতিকভাবে যথেষ্ট এগিয়ে যাচ্ছে। অর্থাৎ একটা সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে যদি আমরা এগোতে থাকি তাহলে যে কোনো একটা দেশকে উন্নত করা সম্ভব। অন্তত আমি এটুকু দাবি করতে পারি যে গত 10 বছরে সেটা আমরা প্রমাণ করেছি। 2009 যখন সরকার গঠন করি তখন কিন্তু সারা বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা। এই মন্দার মধ্যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে এগোতে পারবে এটা অনেকেই ভাবতে পারেনি, কিন্তু আমরা কিন্তু সেই বিশ্ব অর্থনৈতিক মন্দা থাকা সত্ত্বেও বাংলাদেশের প্রবৃদ্ধি অর্জনের অগ্রযাত্রা আমরা অব্যাহত রাখতে সক্ষম হই, আমাদের উৎপাদন বৃদ্ধিতে আমরা সক্ষম হই। যেখানে 1600 মেগাওয়াট দিয়ে যাত্রা শুরু করেছিলাম, আজকে সেখানে আমাদের বিদ্যুৎ আমরা 20,000 মেগাওয়াটে উন্নীত করতে সক্ষম হয়েছি। 93% মানুষ আজকে বিদ্যুৎ পাচ্ছে এবং আরও মেগা প্রজেক্টগুলি চলছে। সেখানে আমাদের পরমাণু বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ থেকে শুরু করে কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র, গ্যাস ভিত্তিক, আমরা এখন গ্যাসের স্বল্পতার কারণে আমরা LNG আমদানিও শুরু করেছি। অর্থাৎ আমাদের দেশের অর্থনীতিতে যখন যেটা প্রয়োজন আমরা সেটা পূর্ব থেকেই এটা অনুধাবন করতে পারি এবং সেই মতো আমরা পদক্ষেপ নেই। সেই সাথে সাথে বেসরকারি খাতকে আমরা সবথেকে বেশি সুযোগ সৃষ্টি করে দিয়েছি, যাতে করে তারাও বিনিয়োগ করতে পারেন, কাজ করতে পারেন এবং দেশের অর্থনীতিতে তারা অবদান রাখতে পারেন। সেদিকে আমি ধন্যবাদ জানাবো যে আমাদের বেসরকারি খাত এই ক্ষেত্রে যথেষ্ট অগ্রণী ভূমিকা নিয়েছে। এবং সবথেকে আমার ভালো লাগছে যে আমি দেখতে পাচ্ছি যে অনেকে ছেলেমেয়েদের বিদেশে পাঠিয়েছে পড়াশোনা করতে। আজকে দেশের অর্থনীতির যেহেতু গতিশীলতা এসেছে, অনেকেই দেশে ফিরে এসে সেই বাবার ইন্ডাস্ট্রিতে কাজ করছেন, বা যে এই যে একটা তরুণ সমাজ তারা যে বিশেষ করে বিনিয়োগের ক্ষেত্রে বা শিল্পায়নের ক্ষেত্রে কাজ করে যাচ্ছে, সেটা সত্যি আমি এর জন্য প্রশংসা করি। কারণ অনেক তরুণ মুখ আমরা আজকাল দেখি যে যারা কাজ করে যাচ্ছে। এবং ডিজিটাল বাংলাদেশ এটা আমরা ঘোষণা দিয়েছিলাম। আমি জানি প্রথম যখন ডিজিটাল বাংলাদেশ বললাম অনেকে এটা নিয়ে অনেক ব্যঙ্গ করেছে, এতে কোনো সন্দেহ নাই, সে অপমানগুলো আমাদের সইতে হয়েছে। কিন্তু আজকের বাংলাদেশ ঠিকই ডিজিটাল বাংলাদেশ, কারণ সমগ্র বাংলাদেশে ইন্টারনেট সার্ভিস আছে, আমরা সাবমেরিন কেবল লাগিয়েছি, ব্রডব্যান্ড সংযোগ দিচ্ছি, স্যাটেলাইট উৎক্ষেপণ করেছি। এই স্যাটেলাইটের ভিত্তিটাও কিন্তু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবই করে দিয়ে গিয়েছিলেন, ভূ-উপগ্রহ কেন্দ্র। সেইভাবে এখন কিন্তু আমাদের সারা বাংলাদেশে পাশাপাশি আমরা আমাদের যোগাযোগ ব্যবস্থার উন্নতি করে দিচ্ছি। রাস্তাঘাট, পুল, ব্রিজ, নৌপথ, রেলপথ, সড়কপথ সবগুলি যেন আরও সচল হয়। অর্থাৎ সমগ্র বাংলাদেশে একটা যোগাযোগ নেটওয়ার্ক গড়ে উঠবে, পণ্য পরিবহন যাতে সস্তায় করা যেতে পারে
এবং নিরাপদে করা যেতে পারে, জনগণের যাতায়াত। এবং এই বাংলাদেশে আমাদের মাত্র একটা এয়ারপোর্ট ছিল আন্তর্জাতিক। আমি প্রথমবার এসে কিন্তু আরও দুটো এয়ারপোর্ট আন্তর্জাতিক করে দিই, সিলেট এবং চট্টগ্রাম। আমরা আরেকটা এয়ারপোর্টে এখন আরও ভালো উন্নত মানের করে দিচ্ছি কক্সবাজারে, এবং ঢাকাটায় আমরা 3rd টার্মিনাল নির্মাণের কাজও শুরু করেছি। তাছাড়া বাংলাদেশের বিভিন্ন জায়গায় যেমন সৈয়দপুর এয়ারপোর্টকে আমরা উন্নত করে দিচ্ছি। প্রধানমন্ত্রীর বক্তব্য শুনছিলাম। রিগাল ফার্নিচার নিবেদিত সমাধান সূত্রে আছি আমরা। ফাইজা ফারিয়া আহমেদ, আমাদের হাতে আর খুব বেশি সময় নাই, আপনার কালেকশন গুলোর ব্যাপারে একটু যদি বলেন। এবার পয়লা বৈশাখে আমি পয়লা বৈশাখে এবার পল্লী কবি জসিমউদ্দিনকে নিয়ে কাজ করেছি, ওনাকে ট্রিবিউট করে ওনার নিমন্ত্রণ কবিতাটা ছাপছি শাড়িতে। আর আঁচলে একটা মেয়ে আর্কিটেক্ট কাজ করে বাইরে ক্যালিগ্রাফি নিয়ে, সো দেশ শব্দটাকে ক্যালিগ্রাফিক স্টাইলে একটা মোটিভ তৈরি করে আঁচলে সেটা থাকছে। আর জমিনে নিমন্ত্রণ কবিতাটার রিপিটেশন ক্যালিগ্রাফিতে করেছি। রং আমি অফ হোয়াইটে থাকছি, লালে থাকছি। আচ্ছা, তার মানে কেউ যদি কিনতে চায় তাহলে আপনার এখানে আসলে লাল এবং অফ হোয়াইট যেটা সেটা পাওয়া চিরন্তন যাচ্ছে। যে এটা সেটা পাওয়া যাচ্ছে। আর একদমই আমার হাতে সময় নেই, আপনি যদি একেবারে একটা র্যাপ আপ যেটাকে বলে যে ফুল প্যাকেজ, যে একজন মানুষ বের হলে, নারী বা পুরুষ, গরমে এই পয়লা বৈশাখের দিনে যখন তিনি বের হবেন, তিনি ঠিক কি কি ভাবে বের হলে কমফোর্টেবল থাকবেন এবং একই সঙ্গে ফ্যাশনেবল থাকবেন। প্রথম প্রায়োরিটি হচ্ছে আরামদায়ক পোশাকটা নির্বাচন করা, দেশীয় পোশাক নির্বাচন করা, এবং যেটা তাকে সাবলীল রাখবে ওই ধরনের পোশাক নির্বাচন করে নিজের স্বকীয়তাকে যতটুকু বজায় রাখা যায়। এটার চেয়ে বেশি কথা বলে কিন্তু ফ্যাশনকে আর প্রকাশ করবার জায়গা আসলে নাই। এই জায়গাটাকে প্রায়োরিটি দিলে কিন্তু ইন্ডিভিজুয়ালি আমরা ওই জিনিসটা মেনটেন করতে পারি। তো এই বৈশাখকে ঘিরেও আমার একটা কথা, যে বেলি ফুল, লাল টিপ, আলতা, নূপুর, সাদা শাড়ি, লাল পাড়, কাচের চুড়ি, এগুলোর ভেতরে যে যার মতো কম বেশি করবে, আলাদা করবে, কিন্তু এগুলোর ভেতরে থাকতে পারলে আমাদের যেই স্বাচ্ছন্দ্যটা দেবে আমাদের সাজে, আয়নাতে যেই একটা স্যাটিসফ্যাকশন দিবে, এটা কিন্তু আর অন্য অস্থিরতায় এবং নিজস্বতা, মানে নিজের যে মানে আইডেন্টিফিকেশন, সেটাও মানে থাকবে, স্বাতন্ত্র্যতা তো থাকবে। অনেক ধন্যবাদ ফাইজা ফারিয়া আহমেদ। নিশ্চয়ই পয়লা বৈশাখে সবাই খুব নিজেকে সুন্দর করে তুলবেন, এবং আপনার যে নতুন কাপড় আপনি আনছেন, যেই ডিজাইন, সেটারও আমরা শুভকামনা করছি। ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য। রিগাল ফার্নিচার নিবেদিত সমাধান সূত্রে এই ছিল আজকের মতো। ডিবিসির সঙ্গে থাকুন 24 ঘন্টা।